মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছে। মিথ্যা, সবকিছুই ভুল ছিল। আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা নিতে হলে, একজন এসপিকে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে। পুলিশের বউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে। এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে, নতুন দল, এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে। আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন? যে এই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে, প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন। তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে, কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না, শ্রমিকের টাকায় সে চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি যে যেখান থেকে আপনারা প্লে করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। দেশটা 5ই আগস্টের পর স্বাধীন হয়ে যেন স্বাধীন হয়নি। দেশে এখনো প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, ঘুষ, দখলদার, চাঁদাবাজি লেগেই আছে। দর্শক, এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। দুজন বিখ্যাত আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব তারা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ব্যারিস্টার ফুরহাদ। আসলে 5ই আগস্টের পর আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আসলে কি আমরা স্বাধীন হয়েছি? এই বিষয়ে তারা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। আসুন আমরা তাদের বক্তব্যগুলো শুনি। আর ভিডিওটি দেখা অবস্থায় আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। তো আসুন আমরা বিস্তারিত ওনাদের আলোচনাটি শুনে আসি। খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। 5 তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই। মনে করেছিলাম যে 5 তারিখের পর দিনই দেশে যাব, যেদিন পতন হবে তারপরের দিনই দেশে যাব, পরে বলতে তার পরপর দেশে যাব আর কি। তো এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনো যুদ্ধ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে, সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি, তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হজ করতে এসেছেন। আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন, হ্যাঁ, মানে বাঁশ কাটাতে চাচ্ছেন। তো আসিফ নজরুল, কে ভালো কে খারাপ, কে ঠিক আর কে বেঠিক, এটা আল্লাহ একদিন জাজ করবে। শুধু এতটুকুই বলে রাখলাম, এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন, এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক মানুষের, অনেক নিজের খুব কাছের মানুষজন, ভাই সুযোগ এসছে, কিছু টাকা পয়সার দরকার আছে জীবনে, এরকম ওই 21 টিভিতে যখন কাজ করতাম না, এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপর এই করতে। আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না, বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন। টাকা মানুষের দরকার আছে, আমরা পৃথিবীর একদম ফেরেশতা, আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই, কোনো খারাপ কাজ নেই, এরকম না। আমার জীবনেও খারাপ কাজ আছে, চেষ্টা করেছি। আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না 2012 সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান, আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে, ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন। চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে। যাই হোক, তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন, যা মনে চাই তাই করছেন, আপনারা করে যাবেন, কোনো সমস্যা নেই, এটার বিচার একদিন হবে। এই হজ করতে গিয়ে যেমনটা দেখেছেন, এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে। আমাদেরও সমস্যা আছে, জীবনের ঝুঁকি আছে। আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে, কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ, তারা তো শক্তি নাই। আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী। সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে, তাদের বিরুদ্ধে যদি করি, সেটা তো শাস্তি তো আছে, সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে। যাই হোক, যেটাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি, এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, ধরেন গতকালকে একটা দেখলাম, একজন রিক্সা চালক মারা গিয়েছিল, যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো। সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন, ভিক্ষা করে খাচ্ছেন। সমন্বয়ক যে কজন আছেন, যারা ছাত্র নেতা, যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, আমি তাদেরকে সরাসরি ওই কথাগুলো বলেছি। এই প্ল্যাটফর্মে আমি ওপেন এই কথাগুলো বলতে চাই। দেখেন, ধরেন এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক,
বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোনো কিছু বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে। তাদের সাথে আপনার টাকা নিয়ে পারবেন? কত টাকার মালিক হবেন বলেন আপনি? টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো, এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল। এবং আমি নিজেই আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই, আমি নিজে বলেছি 20 বছর 25 বছর যত বছর মনে চাই ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। আমরা এখানে উদযাপন করেছি, মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি। মিথ্যা, সবকিছুই ভুল ছিল। এই স্বাধীনতার ঠিক আগের যে সময়টা ছিল, সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল, আপনারা তাদেরকে রাখতে পারেন নাই। কেন পারেন নাই? কয়েকটা, মানে খুব বড় করে 2-3টা জিনিস বলি। দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান, মানে কম্পেয়ার করেন, আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয়, সেটা কি কমেছে? এটা সমস্যা নাই। একটা নতুন সরকারের জন্য ধরলাম 1 বছর 2 বছর তারা কষ্ট করবে, কোনো সমস্যা নাই, কষ্ট করুক। কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে, তাই না? একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে, তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে? আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা দিত, তাহলে আগের সরকারের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা বিভিন্নভাবে দালাল এইসব করে টাকা পয়সা করতো। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আমাদের এখান থেকে 7 লাখ টাকা লাগে। মালয়েশিয়াতে যেতে 60,000 70,000 টাকা লাগে, আমাদের এখান থেকে লাগে 5 লাখ টাকা। ওমান, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা। এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা, তাই না? আসলে কি লাগছে? তাহলে এটার দায় কার? এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে। আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন। এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে। মানে সবকিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি, এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই। তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই মানে রুচিটাও, তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়, গালাগালি করতে ইচ্ছা করে। তোরা তো মানুষ না। তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলি, তোদের মানে দলের ভিতরে ধরলাম সব মানুষ, অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না, কিছু কিছু ভালো আছে। তোদের 5 জন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি, তাই না, যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে, এরা আসলে খুব ক্রুয়েল, এরা করাপ্টেড, এদের আমরা ঘৃণা করি, আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই। মনে করতি শেখ মুজিবের আওয়ামী লীগের চাই, ধরলাম এই গত 15 বছরে আওয়ামী লীগ চাস না। মাপ চেয়েছে কেউ এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা, অনুতপ্ত কোনো কিছু না। ওরা আবারই করে, আবার আসবে, আবার ওইরকম করবে। এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে, এই সরকারই দিচ্ছে। সবকিছু যদি বাদ দেন, আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন, পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা নিতে হইলে, একজন এসপিকে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে। পুলিশের বউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে। একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে, এক ওসির সাথে কথা বলছে, নিজে করে, নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায়। তাহলে পরিবর্তন কি? এখন এগুলো সবকিছু নিয়ে কথা বলতে গেলে না, মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না, আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে। এই কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টেও দিয়েছি যে খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি? সবার যেহেতু সমস্যা হয় না, আমার একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে। এই জন্য চিন্তা করেছি যে সবার সাথে মিলমিশ করে তারপরে যা হয় হোক, দেশে যাবো। দেশে যায় ভাই, আমার ইউটিউবে এখন যে ইনকাম, এখানে বসে আমার ইউটিউবে যদি 5 লাখ 6 লাখ টাকা ইনকাম হয়, তাও তো আমার হয় না, কারণ এখানে তো খরচ বেশি। আমি বাংলাদেশে 2 লাখ টাকা ইনকাম হলে আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো। আমি কেন এখানে কষ্ট করবো? কেন আমি সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো? কারণ যেহেতু সমস্যা হচ্ছে না, তাহলে আর কি সমস্যা নাই। এই কষ্ট থেকেই কথাগুলো বললাম। এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা, সব কিছু যদি বাদ দেন, সব বাদ। আচ্ছা, যেই হত্যাগুলো হইল, এটার ব্যাপারে মিনিমাম একটা যাওয়া দরকার ছিল, জান নাই। এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে, নতুন দল। এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে। আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন? কিসের জন্য আসবে? কোনো একটা কারণ থাকতে হবে তো। আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন, যেই কারণে আপনার দলে আসবে? সেটা আসতে হলে অন্তত আমি মনে করি 2টা কাজ করতে হইতো। 1 নম্বর, এই যে আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো, চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে। ধরার পর তারপরে তাদের বিচার কি হবে, কে নির্দোষ কে দোষী, সেটা পরে আপনি করবেন, বিচার হবে, তদন্ত হবে, চার্জশিট যাবে, মামলার প্রক্রিয়া চলবে। যে দোষী হয় সে দোষী, যে নির্দোষী হয় সে খালাস পাবে, ছাড়া পাবে। কিন্তু
আমাদের চোখের সামনে ঢাকা শহরের মধ্যে সময় টিভির মতো জায়গায় 7 জন খুনি মামলার আসামি, 2-3 মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে। মুন্নিশা ধরা পড়ার পরে ছাড়া পড়লো। আরে ভাই খেলা নাকি? মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন, মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে। হত্যা মামলার আসামিকে পুলিশ ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে, আসামি ধরেন, বলে ঊর্ধ্বতন কর্মকর্তার ছাড়া ধরা যাবে না। এই যে সিটিটিসি, আপনার এই যে সিটিটিসিতে আসাদুজ্জামান, তারপরে আসাদুজ্জামানের সাথে ওর এক স্টেনও ছিল নজরুল, হ্যাঁ, সে কয়দিন আমার আগে আমার নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। পুলিশের একজন এসআই যে আমার নিয়ে ফেসবুকে পোস্ট করে, মানে চ্যালেঞ্জ করে, তারা ধরতে পারবে না। শুনছি এর আবার এই বিভিন্ন তদবির করে চাকরিতেও ঢুকছে। ডিবি, তারপরে রাব্বানি, গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশে চাকরি করে। কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন? কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঘুরে যাব, আওয়ামী লীগের লোকজনের যদি, আওয়ামী লীগ তো কারো তো আমি ধরেন নাই, কয়টা ধরেছেন আপনি? সব তো এলাকাতে আছে। যদি বলে ধরে যাব, আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে, জামাতের পেছনে যায় যোগ দিচ্ছে। আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে, জামাতের আদর্শ নিয়ে নিয়েছে? ওরা তো আওয়ামী লীগই। ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে, যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে, ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে, ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের। আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন, সচিবালয়, কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন? কথা বললে অনেকে কষ্ট পাবেন, জামাত কষ্ট পাবে, বিএনপি কষ্ট পাবে, আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না, কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে, সারা দেশে চলছে একদম। আমি আমাদের তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো, এটা পারবো না। আমি তো চুপ থাকবো, কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এখন এই যে চাঁদাবাজি করছেন, কোথেকে করছেন আপনি চাঁদাবাজি? হাটে ঘাটে, ওই বাস স্ট্যান্ড, ওই গরুর বাজার, ওই হাওর বাওর, এই যে সব লিস্টি যেগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন, দখলে নিয়ে কি করছেন? ওইখানে চাঁদাবাজি। গ্রামে এই দিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে, সেই মুরগির থেকে, মানে অনেক মুরগি আর কি, ফার্মের মুরগি, এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। তো এই যে চাঁদা নিচ্ছেন, নিয়ে কি করছেন? একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, প্রশাসনের, সচিবালয়ের, কোর্টের কোন জায়গায় 2-4টা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে? আমার দেখান 2-4টা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন, সেই সুযোগটা আছে আপনার? নাই। তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন? অতএব ছাত্রদের আমি মনে করি, সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকেও আমি একই কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না। তা আপনারা যদি পারছেন না, এটা কি মানুষ জানে? যেই হোক, মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না, যেই আমার সাথে যারই কথা হোক, যেই লেভেলেরই হোক, এ বলছে আমরা পারছি না। আপনারা পারছেন না, এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি। আপনাদের কথা যে সরকার শুনছে না, সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, পুরো রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। এরা জেলখানার ভেতরে মানুষকে ধরে জবাই করে মারে, ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না, জবাই করে মারে। এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব মাজেদ গিয়েছিল, এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল। সো এরা এর চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে, ফেরার সুযোগ দেওয়া হয়। অতএব আপনারা ছাত্ররা যারা আছেন, যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন, আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে। পারেন নাই, কোনো সমস্যা নাই, পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায়, যে আপনারা কি আসলেই চেষ্টা করেন, নাকি আপনারাও সেই আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য, সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম আগেও, যে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা যেটা ভাই, এই দেশটা দেখলাম তো 5 তারিখের পরে, এখানে টাকা পয়সা হইলে সব পার্সেজ হওয়া যায়। ইভেন কি জানেন, বললে কষ্ট পাবেন, আমরা যে 57 কর্মকর্তার জন্য কষ্ট পাই না, আমরা বলি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবকিছু এই 57 জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল, এগুলো বলি না। সেই 57 জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক, সন্তান, স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাদের স্বামীদেরই চায় না, বিচার চায় না। এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্তই। যারা মনে করছেন যে এই টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যেইভাবে পাচ্ছেন টাকা পয়সা কামাই নিয়ে টাকা আপনারা অনেক কিছু দিবে, এটা এই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে, প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন। তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে।
কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না, শ্রমিকের টাকায় সে চলে, তার বেতন দেওয়া হয়। প্রবাসী ভাই বোনদেরকে আমরা বলেছি, আপনারা আমাদেরকেও জানান, গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, নাম, পরিচয়, পদবি সহ আমাদেরকে জানান। একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে, তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে, এই সম্পত্তিগুলো দখল হয়ে যায়, তাদের বাড়ি দখল হয়ে যায়, তাদের জমি দখল হয়ে যায়। কোনো কোনো সময় এমনও ঘটনা আমরা দেখেছি, তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে নেয়, কারণ উনি দেশে থাকেন না। তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি ক্রোক করে ফেলছে। তারা যোগাযোগ করবেন, কার সাথে কথা বলবেন, কার কাছে সমাধান চাইবেন। স্থানীয় অ্যাম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই, আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে। টাকা দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান, এই ক্যাম্পেইনগুলো তো আমাদের অ্যাম্বাসিগুলোই করে। তো প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন, বৈধভাবে টাকা পাঠান, হুন্ডিতে পাঠায়েন না, সেই ক্যাম্পেইন করছেন। কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে, তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা, প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন? প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন তারা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে, তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই বোনদের টাকা। যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে। এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই, বয়কট করেছে। এই তখনকার আওয়ামী ফ্যাসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে। অর্থনীতিতে কিভাবে হাসিনা মানে বেকুফ হয়ে গেছিল, যে কিভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতি থেকে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন। তার ভিতরে একটা হচ্ছে, আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার, যেখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 365 দিন প্রবাসী ভাই বোনরা ফোন করে, ইমেল করে তাদের যে সমস্যা আছে, তারা যে ভোগান্তিগুলো শিকার হচ্ছেন, লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন। এবং এটার একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে, 3 দিন, 7 দিন, 10 দিন। এর জন্য যত যত সার্ভিস দরকার, স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে, ডিসিকে, এসপিকে, ওসিকে, টিএনওকে ইনভলভ করে সেই সেবাটা এনশিওর করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে। এজন্য যদি আইনের কোনো সংশোধনী প্রয়োজন হয়, যদি কোথাও 1-2টা ধারার প্রয়োজন হয় পরিবর্তন করবার, সেটা আপনারা করেন, করে প্রবাসীদেরকে এই সেবাটা নিশ্চিত করেন। দ্বিতীয়ত, আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা। এয়ারপোর্টে কদিন আগে দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে, তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত, ধস্তাধস্তি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে, হাতাহাতি, মারামারি, রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন? এটার তো একটা মেজার, একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কিভাবে ডিল করবেন, প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন। কয়দিন একটা দেখলাম একটা প্রবাসী কর্নার করা হয়েছে, খুবই সুপারফিশিয়াল। এগুলো সিম্পলি মানে সেলফ সার্ভিং, এবং এতে কোনো বেনিফিট হবে না প্রবাসীদের, বরং প্রবাসীদের সেবা দেওয়ার বাস্তবতা করা দরকার। অ্যাম্বাসিগুলো থেকে প্রতিনিয়ত আমরা যে অভিযোগগুলো পাই, পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হয়েছে, পাসপোর্ট পাচ্ছে না, এনআইডি করবার জন্য আবেদন করা হচ্ছে, এনআইডি পাচ্ছে না, জন্ম সনদ, মৃত্যু সনদ, তারপরে ইনহেরিটেন্স সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টেশন করার জন্য বারবার বলা হচ্ছে। স্থানীয় দূতাবাসগুলো সিম্পলি তাদেরকে 2 পয়সার মানুষ মনে করে না। পার্টিকুলারলি যারা মালয়েশিয়াতে আছে, মধ্যপ্রাচ্যে আছেন, তাদেরকে অ্যাম্বাসির কর্মকর্তারা মনে করে আমার দেশের চাকর বাকর, সিম্পলি চাকর বাকরের মতো ট্রিট করে। তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে, প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন। তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে, কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না, শ্রমিকের টাকায় সে চলে, তার বেতন দেওয়া হয়। অতএব কে কার সেবক, কে কার কর্মচারী, সেইটা ওনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এই জন্য আমাদের পক্ষ থেকে পরিষ্কার দাবি হচ্ছে, রাষ্ট্রদূতদের মাধ্যমে স্থানীয় যে দূতাবাসগুলো আছে সেগুলোকে দালাল এবং দুর্নীতিমুক্ত করতে হবে। অধিকার এবং মর্যাদা ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা খুবই বড় শর্ত, দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে। প্রবাসী ভাই বোনদেরকে আমরা বলেছি, আপনারা আমাদেরকেও জানান, গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, নাম, পরিচয়, পদবি সহ আমাদেরকে জানান। আমরাও এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলোর ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। এরপরে হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি, যেটা ইমিডিয়েটলি চালু করা দরকার এবং যেটা ডিজিটালি করা সম্ভব, কোনো ফিজিক্যাল সার্ভিস দরকার হবে না, কল সেন্টারের মতো এটা কাজ করবে। 4, যেটা বলেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ হাই স্কিল, অতি দক্ষ, যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই। যারা 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন, ওখানে পড়াশোনা করেছেন, ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন, তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে গড়বার জন্য। এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় মানে অন্তরায় হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না, কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না, এরকম বাদ দেয়া আছে। ধরেন জাজ,
সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেয়া আছে। এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন, এমন একজন বাংলাদেশি যদি বাংলাদেশে এসে জাজ হতে চায়, আমরা তো চাইবো দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক, বাংলাদেশকে সেবা করুক, বাংলাদেশের জন্য সে অবদান রাখুক। কিন্তু সে কেন আসতে পারবে না? কারণ সে ডুয়েল সিটিজেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশের নাগরিকত্ব নিয়েছে। ওই মানুষটার টাকা ভাল লাগে আপনার, ওই মানুষটা দেশে এসে হলিডে করে, আপনার দোকানে গিয়ে খায়, একটা বাড়ি করে, প্লট কেনে, ফ্ল্যাট কেনে, এতে আপনার অর্থনীতির উন্নতি হয়, কিন্তু তার অবদানটা আপনি নেবেন না। পাসপোর্টের বাদ দিয়ে রাখছেন। দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই? হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? ববি যে শেখ রেহানার মেয়ে হয়ে লুটপাট করে নাই? সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই? তো শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক, সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে। হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না? আওয়ামী লীগের ন্যূনতম 50-60 জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক। গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না? মিছা কথা বইলা। মানিকরে আওয়ামী লীগ জাজ বানাইছে না? সে তো ব্রিটিশ নাগরিক। সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে। আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার 2টা পাসপোর্ট আছে, একটা বাংলাদেশি একটা ব্রিটিশ পাসপোর্ট, ধরা খাওয়ার পরে সে বলেছে। তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে? আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন, কারণ সে তো আপনার দেশের মানুষ। সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে, ওই দেশের নাগরিক এখন, কিন্তু সে তো বাংলাদেশি না। এই জায়গাতে আপনি বলতে পারবেন না। তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইউনূস সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসছে, বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে। এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরও বেশি আসুক, আরও বেশি আমরা তাদেরকে কাজে লাগাই। বাংলাদেশি হাজার হাজার ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন, তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান, এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান, সার্জারি করতে চান, অপারেশন করতে চান, কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে। তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি, বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য এনাফ। এরপরে যদি সে আরো 5টা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই। সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি, তারা বিভিন্ন দেশের নাগরিক। এত তো আমাদের দেশের কোনো ক্ষতি হয় নাই। তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সুপারিশ দিয়েছেন, বাংলাদেশকে বদলে দেবার জন্য কাজ করছেন। তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে, সব জায়গা থেকে। কোনো প্রভিশন থাকবে না এটা। বাংলাদেশি নাগরিক এটাই এনাফ, বাংলাদেশের আমলা হওয়ার জন্য, বাংলাদেশের জাজ হওয়ার জন্য, বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য, সবকিছু হওয়ার জন্য। তো এই রিফর্মগুলো অত্যাবশ্যকীয় বলে আমরা দাবি করছি। এবং এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন, তাদেরকে আমরা আহ্বান করছি, আপনারা টাস্কফোর্স গঠন করেন, তাদের অধিকারের গ্যারান্টি দেন, নিশ্চয়তা দেন, কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন, এবং প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি, আমরা যেন আচরণটা সেভাবে করতে পারি। এয়ারপোর্ট থেকে শুরু করে বিদায়ের দিন পর্যন্ত, সে ফিরে যাওয়া পর্যন্ত, সেই আহ্বান রেখে আমার ব্রিফিং এখানে শেষ